আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত আব্দুল্লাহ জাহাজের 23 নাবিক চট্টগ্রামে বন্দরে উষ্ণ অভ্যর্থনা। টি-20 বিশ্বকাপের 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। অধিনায়ক নাজমুল শান্তর, ডেপুটি তাসকিন ও বাদ পড়লেন সাইফুদ্দিন। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাণিজ্য, নিরাপত্তা, নাগরিক অধিকার সহ নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বৈদেশিক ঋণ পরিশোধে চাপ বাড়বে, মন্তব্য। অর্থনীতিতে অস্থির অবস্থা সৃষ্টির আশঙ্কা। এবং সচেতনতা ও কার্যকর উদ্যোগে টেকসই চামড়া খাতে অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা, পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। ওজন কমানোর ঔষধে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমার সম্ভাবনার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর চট্টগ্রাম পৌঁছেছেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। বিকেল 4টায় চট্টগ্রাম বন্দরে নামার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। জিম্মি নাবিকেরা বলেছেন তারা রোজার ঈদ উদযাপন করতে পারেননি। দেশে ফিরে তারা ঈদের আনন্দ পাচ্ছেন। চট্টগ্রাম থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে পরাগ আজমের রিপোর্ট। আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। দস্যুরা মুক্তিপণ দাবি করলে জাহাজের মালিকপক্ষ এবং বাংলাদেশ সরকারের নানামুখী তৎপরতায় 13ই এপ্রিল মুক্তি পায় জাহাজটি। 29শে এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার 23 নাবিক নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছে এমভি আব্দুল্লাহ। সেখান থেকে লাইটারের জাহাজ এমভি জাহানমণিতে করে মঙ্গলবার বিকেল 4টায় 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছান। স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। হাত তুলে নাই, কেউ ভয়ভীতি দেখাইছে, অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে চাইছিল। আল্লাহর রহমত ছিল আর আপনাদের দোয়া ছিল, সবার দোয়া ছিল। এই দোয়ার আর তাছাড়া আমাদের কোম্পানির প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, কেএসআরএম কোম্পানির প্রতি। মৃত্যুমুখ থেকে এখানে বেঁচে ফিরে আসছি, তো স্বাভাবিক ফ্যামিলির সাথে মিট করে অনেক খুশি লাগতেছে। আপনাদের দেশবাসীকে দেখতেছি, বাংলাদেশে আসছি, বাংলাদেশের মাটিতে পা রাখতে পারছি, এটা আসলে অন্যরকম অনুভূতি। পরে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আসলে তাদের মা বাবার অবস্থা কি হবে জানি না, তাদের আনন্দশ্রু এমনি গড়িয়ে পড়বে। আমি নিজে কিন্তু আমি না, এখানে আপনারা যারাই আছেন সবাই কিন্তু আবেগপ্লুত। সুস্থ সুন্দরভাবে যে একটা এরকম একটা উদ্ধার হওয়া, মুক্ত হওয়া জিম্মিদের পক্ষ থেকে, এটা মনে হয় একটা এক্সাম্পল সারা বিশ্বের জন্য। এবং এটা আমাদের বাংলাদেশের সুনাম ভাবমূর্তি থেকে অনেক উপর নিয়ে গেছে। সংবর্ধনা স্থলে ছিলেন নাবিকদের স্বজনরা। অনেক খারাপ অবস্থায় ছিল এবং বাচ্চা নিয়ে ফ্যামিলিতে ইফতার করি নাই, কত টাইম যে সেহরি খাই নাই। আজকের মুহূর্তটা তো অনেক খুশি, যা বলায় মানে ভাষা প্রকাশ করতে পারবো না, এত আনন্দ লাগতেছে। শোনার পরে তো আমাদের অনুভূতিটা কিরকম সেটা আপনারাই বুঝেন, যে আমাদের আনন্দের কোনো সীমা নাই। খুব আনন্দ লাগতেছে, আমার ছেলে আমার কাছে আসতেছে। আবেগে আপ্লুত হন এমভি আব্দুল্লাহর মালিকও। আজকে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দিন। আজকে আমাদের ভাইরা এই দেশে ফিরে আসছেন, সবাই তাদের পরিবারের কাছে শুকরিয়া জ্ঞাপন করছে মহান সৃষ্টিকর্তার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, মাননীয় শিপিং মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী এবং ডিজি শিপিং সবাই সম্মিলিতভাবে একটা ডিপ্লোমেসি একটা দিয়ে আমরা, এটা আসলে দেশের অর্জন। বিকেল 5:30টার দিকে নাবিকরা স্বজনদের নিয়ে বাড়ির দিকে রওনা হন। স্বজন সহকর্মীদের 2 মাস প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বন্দরে ফেরত আসলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। তারা যে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই। পরাগ আজিম, চ্যানেল আই, NCT1, চট্টগ্রাম বন্দর।
ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে 2024 টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে না পারায় বাদ পড়েছেন আরও এক পেসার সাইফুদ্দিন। অলরাউন্ডার আধিক্য রেখে ক্রিকেটের শর্ট ফরম্যাটের মেগা ইভেন্টে অংশ নিতে যাচ্ছে টিম টাইগার্স। ধাপে ধাপে এগোনোর প্রত্যাশা থাকলেও বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ বলে মানছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আদিল আহমেদ শানের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। নানা নাটকীয়তা শেষে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের 2024 টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল বিসিবি। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ এবং বিশ্বকাপের আগে ভারত নেদারল্যান্ডসের সঙ্গে 2 প্রস্তুতি ম্যাচ এবং 8 জুন থেকে বাংলাদেশের শুরু হওয়া মূল বিশ্বকাপের কয়েক ম্যাচ খেলতে না পারার পরও অভিজ্ঞতার বলে পেসার তাসকিনকে অধিনায়ক নাজমুল শান্ত ডেপুটি করে দল ঘোষণা করে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেও বাদ পড়েছেন পেসার সাইফুদ্দিন, তার পরিবর্তে এসেছেন তানজিম সাকিব। সাইফুদ্দিনকে রেখেছিলাম তাকে অবজার্ভ করে যে দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব, সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. লেগ স্পিনার হিসেবে দলে থাকছেন রিশাদ। সৌম্য মাহমুদুল্লাহর অলরাউন্ড পারফরমেন্সের সুবিধাও কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে দল নির্বাচনে যুক্তরাষ্ট্রের কন্ডিশন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার কথা বিবেচনায় রেখে অলরাউন্ডারদের প্রতি বাড়তি ঝোঁক নির্বাচকদের। আর ডালাসে মূল বিশ্বকাপে ডি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব, বাট বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি, দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। বিশ্বকাপের এই দলে রিজার্ভ হিসেবে থাকা হাসান মাহমুদ ও আফিফকে সাথে নিয়েই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের টি-20 খেলতে 15ই মে রাতে যুক্তরাষ্ট্র রওনা দিবে টিম বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরে লু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নাগরিক অধিকার সহ দুদেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। রাতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে যোগ দেবেন লু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ভিসা নীতিকে বাংলাদেশ পরোয়া করে না। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, উপরে উপরে বিএনপি যুক্তরাষ্ট্রকে পাত্তা দেয় না বললেও আড়ালে কি করে তা তারা ভালোই জানেন। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। এবং আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও আছে, আগামীতে আরও জোরদার হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যেভাবেই পরিবর্তন হোক, পতনের পর সরকারের জন্য চোখের জল ফেলারও কেউ থাকবে না। রাজধানীতে আলোচনায় তিনি বলেন, এই সরকার প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংস করে ফেলেছে। সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, বিদেশের ওপর নির্ভর করে যারা দেশ চালায়, জনগণের মাঝে তাদের অবস্থান নেই। যেভাবেই সরকারের পরিবর্তন ঘটুক, যখনই ঘটুক, এমনই 15ই আগস্টের মতো ওদের চোখের জল দেখার লোক খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। এখন সীমান্তের কাটা তার ভেঙে যদি ওপার থেকে এসে কান্নাকাটি করে, সেটা অন্য কথা, এটা অন্য কথা। দেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বৈদেশিক ঋণের উপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এ অবস্থায় রফতানি ও রেমিটেন্স প্রবাহ বাড়ানো গেলে কিছুটা হলেও এ ধাক্কা কাটিয়ে উঠতে পারে। তা না হলে আগামী বছর থেকে ঋণ পরিশোধের চাপে টালমাটাল হতে পারে দেশের অর্থনীতি। তাফিফুল ইসলাম সুজনের রিপোর্ট। গত কয়েক বছরে উন্নয়ন প্রকল্প যেমন বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বৈদেশিক ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত ডিসেম্বর পর্যন্ত এই ঋণ 10,000 কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে সরকারকে। ইআরডির হিসাবে গত 9 মাসে 257 কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার, যা টাকার হিসাবে 28,281 কোটি টাকা। টাকার অবমূল্যায়নে আগামী অর্থবছরে সমপরিমাণ ডলারের ঋণ পরিশোধে 2,000 কোটি টাকার বেশি ব্যয় করতে হবে। দায়ভার কিন্তু বৈদেশিক দেনা পরিশোধের বাড়ছে। এটা আমাদের 7-8 বছর আগেও এটা 2-2.5 বিলিয়ন ডলার ছিল, এখন এটা 5 বিলিয়ন ডলারের কাছাকাছি যাচ্ছে এবং আরও বাড়বে। রূপপুরেরটা তো আমাদের আগামী বছর থেকে এটার দায় পরিশোধ শুরু হবে। এটা 2016 সালে ছিল, গ্রেস পিরিয়ড ছিল 10 বছর। এই বিষয়গুলো আমাদেরকে তো এরকম একটা অবস্থায় কিন্তু আমাদের এই বৈদেশিক যে রিজার্ভ, এই রিজার্ভটাকে আবার আগের জায়গায় নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির স্বার্থে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানো সহ সরকারকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের সামনে এলডিসি গ্র্যাজুয়েশনও আসছে 2026-এর পরে। তো এরকম একটা অবস্থা, আমাদের নতুন নতুন বাজার অনুসন্ধান, নতুন বাজারে যেতে হলে আমাদের নতুন প্রোডাক্ট লাগবে। এখন আমাদের যেটা দরকার হবে, আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোকে কাজে লাগানো। আমাদের এখন যে অবকাঠামোগুলি হয়েছে, এই অবকাঠামোগুলির সুযোগ সুবিধাটা নিয়ে আমাদের এই অবকাঠামো কানেক্টিভিটি, আমাদের বিনিয়োগ কানেক্টিভিটি আর বাণিজ্য কানেক্টিভিটি, এই তিনটার মধ্যে আমরা যদি সংশ্লেষ ভালোভাবে করতে পারি, তাহলে আমরা আমাদের তুলনামূলক সুবিধাকে আমরা প্রতিযোগিতা সক্ষমতায় আমরা উত্তরণ করতে পারবো। আগামীতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার পাশাপাশি প্রকল্প ব্যয় কমানো ও অর্থ পাচার রোধের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের এই মূল্য বৃদ্ধিতে চাপ পড়বে দেশের অর্থনীতির উপর, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। আর এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড় উৎপাদন হচ্ছে দেশে। রাজধানীতে মেলায় পাটের তৈরি নজরকাড়া ফ্যাশনের পোশাক প্রদর্শন করা হয়েছে। এসব পণ্য বিশ্বমানের উল্লেখ করে আয়োজকেরা জানিয়েছেন, বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাটের তৈরি কাপড় নিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম ক্ষেত্র পাট খাত। আন্তর্জাতিক বাজারে ইকো ফ্রেন্ডলি ফেব্রিক্সকে পরিচিত করতে 4 মে রাজধানীর গুলশানে শুরু হয় স্প্রিং সামার কালেকশন ফেব্রিক্স উইক। এবারের মেলায় জুট, কটন এবং লিলেন সহ বিভিন্ন ধরনের কাপড় প্রদর্শন করা হয়। পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড় নজর কেড়েছে ক্রেতাদের। একসময় পাটকে সবাই, বাংলাদেশের সবাই জানতো যে গোল্ডেন ফাইবার অফ দ্য বাংলাদেশ। এখন আমরা সেই পাটকে আগের পূর্ব পরিচিত নামে আমরা ফিরিয়ে আনব। মেলায় অংশ নেন বিভিন্ন দেশের পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ক্রেতারা। তাদের কাছ থেকেও মিলেছে ভালো সাড়া। ইন্টারন্যাশনাল মার্কেটে এটা এখন একটা প্রচার হয়ে গিয়েছে যে আমরা দ্য ফার্স্ট কোম্পানি যারা পুরো এটা টেকনোলজিতে আমরা এটা ডেভেলপ করেছি।
সো এখন আমাদের বড় বড় কোম্পানিজ যারা আমাদের সাথে এখন একটা নন ডিসক্লোজার একটা আমাদের সাথে এগ্রিমেন্টে আসতে যাচ্ছে যে ওরা আমাদের সাথে ডিরেক্টলি কাজ করবে। গ্লোবালি এই যে জুট কটনটা এটা আমরা গ্লোবালি এটাকে পপুলারাইজ করতে পারি এবং মানুষকে দেখাতে পারি যে প্ল্যান্ট বেসড প্রোডাক্টসও আমরা এখন করছি এবং এটা কত ভালো। আন্তর্জাতিক বাজারে পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড়ের চাহিদা ব্যাপকভাবে বাড়বে বলে আশা করেন আয়োজকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে বৃহস্পতিবার ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ বিষয় সংলাপকে ঘিরে চ্যানেল আই কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরেন। আলিমার রাজ রিপোর্ট। দেশের আর্থসামাজিক বাস্তবতায় বিপুল সম্ভাবনাময় খাত হলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি লাগামহীনভাবে ছড়াচ্ছে রোগ জীবাণু। এমন বাস্তবতায় এই শিল্পের মালিক, শ্রমিক ও নীতি নির্ধারক সহ অংশীজনদের নিয়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের সংলাপ। এ আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদে জাতীয় পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। প্রতিনিয়তই জেনে অথবা না জেনে প্রকৃতির অনেক ক্ষতি করছি। সো এই প্রকল্পটি কিভাবে এই প্রকৃতির ক্ষতিটাকে কমাতে পারে এবং এই ক্ষতিকে পুষিয়ে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারে, এই প্রকল্পের এটা একটা উদ্দেশ্য। চামড়া সংগ্রহের আসলে মেইন সময়ই হচ্ছে এই যে সামনে যে আমাদের কোরবানির মৌসুমটা আসছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার যেটা সিইটিপি বলি আমরা, সেটা 25,000 থেকে 30,000 ঘনমিটার পর্যন্ত তরল বর্জ্য আসলে শোধন করার ক্ষমতা আছে। কিন্তু কোরবানির সময় দেখা যায় যে তার চেয়েও বেশি 40-50 ঘনমিটার বর্জ্য আপনার এটা নির্গমন করতে হয়। জাতীয় পর্যায়ের সংলাপে পরিবেশ দূষণ রোধের উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন আয়োজকরা। সচেতনতা ও সময়োপযোগী উদ্যোগে চামড়া শিল্পের শ্রমিকদের জীবন জীবিকার উন্নয়ন হবে বলেও মনে করেন তারা। খুব পোটেনশিয়াল একটি সেক্টর হচ্ছে লেদার সেক্টর। এই লেদার সেক্টরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সময়োপযোগিতা আমাদেরকে হয়তোবা এলডিসি গ্র্যাজুয়েশনের জায়গা থেকে অনেক বেশি প্রিপেয়ার্ড করে রাখবে। এই প্রজেক্টের মধ্যেই যে কমিটমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটি বড় কমিটমেন্ট হলো এলডব্লিউজি সার্টিফিকেশনের জায়গা থেকে আমরা যাতে অন্তত 5 থেকে 10টি ফ্যাক্টরিকে আমরা উপযুক্ত ক্যাপাসিটি দিয়ে এই প্রজেক্টের মধ্যে তৈরি করে নিতে পারি। ট্যানারির শিল্পে যেই দুরবস্থার একটি বড় কারণ হচ্ছে এই যে বর্জ্য এবং এই পরিবেশ দূষণ। তো এখানে যে সম্ভাবনাময় এই যে শিল্পটা কিন্তু সেভাবে এগোতে পারে নাই। এখানে অনেক ধরনের সমস্যা, যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে। শ্রমিকরা যারা কাজ করেন এখানে, আপনারা এটাকে যত বেশি তুলে ধরবেন আপনাদের পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে, তত কিন্তু মানুষ সচেতন হবে এবং এই সেক্টরে যারা কাজ করছেন তারাও কিন্তু সচেতন হবে। লেদার সেক্টর গ্রিন কিন্তু করার একটা ব্যাপার লেদার সেক্টরকে, এবং সেখানে ট্যানারি এবং লেদারের যে প্রোডাক্ট সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ, এবং সেই বিশাল কর্মযজ্ঞকে কিন্তু যদি সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি কিন্তু অনেক অনেক সবল হবে, এবং সেটা যাতে সফল হয় সেটা আমরা সবাই মিলে যখন হাত দিব তখনই কিন্তু সম্ভব সেটা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতির। এবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ে ভেঙে পড়া বিলবোর্ডের চাপায় কমপক্ষে 14 জন নিহত ও আহত 70 জন। বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।
কারো পরামর্শে নয়, বাংলাদেশের বাস্তবতায় শ্রম আইন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে তিনি বলেন, আইএলওর পরামর্শ যৌক্তিক হলে নীতি নির্ধারকেরা তা গ্রহণ করবেন। মন্ত্রী বলেন, আইএলওর সুপারিশের মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 15% শ্রমিকের সম্মতি নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএলও। কিছু কিছু ইস্যুজ আছে যেগুলি মনে হয়েছে যে এগুলি গ্রহণযোগ্য, আমরা অবশ্যই সেগুলিকে গ্রহণ করেছি। যেখানে আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি, যেখানে আমরা 15% নিয়ে এসেছি, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এই আইনটাকে সর্বস্তরের এমপ্লয়ার্স, এমপ্লয়িজ, ওয়ার্কার্স অ্যান্ড অল স্টেক হোল্ডার্স কনসার্নড, আমরা তাদের জন্য এই আইনটাকে গ্রহণযোগ্য করতে চাই এবং এই আইনটাকে ইমপ্লিমেন্টেবল করতে চাই। যানজট কমাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছাড়া বাসগুলোর গেট লক সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এখনো প্রায় সব পরিবহন কোম্পানি ধীর গতিতে বাস চালিয়ে রাস্তা থেকে যাত্রী নিচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, নিয়ম না মানায় এরই মধ্যে 15টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর মহাখালী এলাকায় যানজট কমাতে গত 12ই মে থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনগুলোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কয়েকটি নিয়ম বেঁধে দেয়। এর মধ্যে আছে টার্মিনালের বাইরে থেকে বনানী পর্যন্ত বাসে যাত্রী ওঠানামা করা যাবে না, তবে এক লেনে বাস রাখা হলেও যত্রতত্র যাত্রী ওঠানো চলছেই। তেজগাঁওয়ের আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রাফিক নিরাপত্তা নিয়ে এক অনুষ্ঠান শেষে ঢাকার পুলিশ কমিশনার বলেন, মহাখালী বাস টার্মিনালে চালু হওয়া নিয়ম শতভাগ বাস্তবায়নে কাজ চলছে। 400 যেখানে ক্যাপাসিটি সেখানে 1800 গাড়ি রয়েছে, সেই কারণে তাদের রাস্তার ভিতরে গাড়ি রাখতে হয়। আমরা তাদের সাথে মিটিং করেছি এবং আমরা বলেছি যে কোনো অবস্থাতেই গাড়ি 2 লাইনে রাখার সুযোগ নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো গাড়ি তাদের নিয়মটি মান্য করে নাই। ইতিমধ্যে যে মালিক সমিতি, শ্রমিক সমিতি তারা কিন্তু তাদের 15টি গাড়িকে জরিমানা করেছে এটি না করার জন্য। রাজধানীর যানজট নিরসনে সবাইকে আইন মানা ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ে ভেঙে পড়া বিলবোর্ডের চাপায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। সোমবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 70 জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, একটি পেট্রোল পাম্পের উল্টো দিকে থাকা 100 ফুট দীর্ঘ বিলবোর্ডটি ধূলিঝড়ে হঠাৎ ভেঙে পড়ে। এতে পাম্পে থাকা কয়েকটি গাড়ি চাপা পড়ে। পুলিশ বলছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম ঘটনাস্থলে কাজ করছে। ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন তারা। বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান ইগো মিডিয়ার মালিক এবং এই ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। কোনো অনুমতিপত্র দেখাতে না পারায় শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটি স্থাপিত অন্য বিলবোর্ডেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ধূলিঝড়ে মুম্বাইয়ের অনেক গাছ ও বিদ্যুতের খুঁটিও উপড়ে গেছে। ব্যাহত হচ্ছে রেল ও মেট্রো চলাচল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মের পর্দায় প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ, সিনেমা। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনের দর্শকেরা দেখছেন একসময়ের জনপ্রিয় নাটক আজ রবিবার। হুমায়ুন আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন আলী জাকের, আবুল হায়াত, সুবর্ণা মোস্তফা, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, ফারুক আহমেদ এবং অন্যরা। স্বল্প মূল্যে আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। নিটল টাটা বিশেষ সংবাদ। ওজন কমাতে ব্যবহার করা ঔষধ ও ইনজেকশন হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়ক বলে এক গবেষণায় প্রমাণ হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক জন ডেনফিল্ড ও তার দলের গবেষণায় জানা গেছে, যারা ডায়াবেটিস সহ নানা কারণে ওজন কমানোর ইনজেকশন নিচ্ছেন তাদের হৃদরোগের ঝুঁকি 20% কম। ইফতেখার উদ্দিনের রিপোর্ট।
বিশ্বজুড়েই অতিরিক্ত ওজনের কারণে হৃদরোগ ও স্ট্রোক বাড়ছে। এ অবস্থায় অনেকেই ওজন কমানোর ওষুধ সেবন করছেন। এ ধরনের ওষুধকে ঘিরে নানা কথা থাকলেও এবার এক গবেষণায় মিলেছে সুফলের কথা। ৪১টি দেশের ৪৫ বছরের বেশি ১৭,৬০৪ জন স্থূলকায় মানুষের উপর গবেষণা চালিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক জন ডিলফিল্ড। গবেষণায় দেখা যায় ওজন প্রতিরোধী সেমাকটাইড খাওয়ার ২০ সপ্তাহ পর ৬২% রোগী তাদের দেহের ওজন ৫% বেশি কমিয়েছেন। একই সাথে তাদের ২০% হৃদরোগের ঝুঁকি কমেছে। এক্ষেত্রে ওজিওভয়ো, ওজিওপিক ও রেভিলাস ওষুধগুলো কার্যকর বলে উল্লেখ করেন গবেষক জন ডিলফিল্ড। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। কৃষি সংবাদ। নোয়াখালীতে প্রথমবার রঙিন ফুলকপি চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর রঙিন ফুলকপির চাহিদাও রয়েছে ভোক্তাদের কাছে। দাম সাধারণ ফুলকপির চেয়ে বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। প্রথম দেখায় রঙিন ফুল মনে হলেও এগুলো মূলত ফুলকপি। বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করে সাড়া ফেলেছেন কৃষক শ্রীবাস চন্দ্র দাস। সুবর্ণচর উপজেলার শিবচরণ গ্রামে ২০% জমিতে রঙিন ফুলকপি চাষ করেছেন তিনি। প্রথমবারেই ১২০০ চারা রোপণ করেন। রোপণের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে সেগুলো বিক্রির উপযুক্ত হয়। জমি থেকে তোলা প্রতিটি রঙিন ফুলকপি বাজারে ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আসলে আমাদের কৃষি অফিস থেকে যে সহযোগিতা বা পরামর্শ দেওয়াতে আমি আসলে এই রঙিন কপি বা করলাম করাতে আসলে লাভজনক দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমার খেতে থেকে কিনে দিয়ে যাইতেছে। আর কপিটা দেখতেছি সাদা চেয়ে অনেক বড়। প্রাকৃতিকভাবে রঙিন ফুলকপি ভিটামিন এ, ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক। প্রযুক্তিগত সহায়তা সহ সময় সময় উদ্ভূত সকল সমস্যাগুলো সমাধানের জন্য কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এবছর কৃষকগণ এই ফুলকপি আবাদ করলো, যেহেতু এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এখানে ভিটামিন এ সমৃদ্ধ এই সবজিগুলা ক্যান্সার সহ অন্যান্য রোগ প্রতিরোধে অনেকাংশে এই সবজিগুলা কাজ করবে। আমরা আশা করি এই কৃষকদের দেখা দেখি আগামী দিনগুলোতে এই সবজির আবাদ আরও বহুগুণে বৃদ্ধি পাবে। রঙিন ফুলকপির ক্ষেত দেখতে প্রতিদিনই স্থানীয় কৃষকের ভিড় বাড়ছে বাগানে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ায় টয়টং মধুখালী এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলিত ৪ লাখ ঘনফুট বালু বনের ভিতর মিশিয়ে দেওয়ার আদেশের সব কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় পূর্বের আদেশ বহাল করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সরোয়ার আজম মানিকের তথ্য ভিডিওচিত্র, সাবরিনা হাসানের রিপোর্ট। কক্সবাজারের মধুখালী সংরক্ষিত বনাঞ্চল সহ আশপাশের বনাঞ্চলে দীর্ঘদিন সক্রিয় প্রভাবশালী বালুদস্যু চক্র। প্রতিনিয়তই গণমাধ্যমে বন ও পরিবেশ প্রতিবেশ ধ্বংসের চিত্র উঠে এলেও থেমে নেই অপরাধী চক্র। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের মে মাসে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনের ভেতর থেকে শ্যালো মেশিন ও ড্রেজার বসিয়ে অবৈধভাবে উত্তোলিত কোটি টাকা মূল্যের প্রায় ৪ লাখ ঘনফুট বালু জব্দ করে বন বিভাগ। সম্প্রতি প্রাণ প্রকৃতি রক্ষায় জব্দ করা বালু বনের নিচু ও সমতল অংশে বিছিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত বনায়নের নির্দেশ দেন আদালত। এখানে পর্যাপ্ত সংখ্যক বনজ চারা রোপণ করে বাগান সৃজন করার জন্য আদালতের যে নির্দেশনা ৩০ দিনের ভিতর এটা করতে হবে। তা আমরা ৩০ দিনের ভিতর ধাপে ধাপে এই বালুগুলো মিলিয়ে দিয়ে আমরা মানে বন রক্ষায় এবং পরিবেশ রক্ষায় আদালতের নির্দেশনা মেনে আমরা কাজ করে যাব। কিন্তু এর একদিন পরেই বদলে যায় চিত্র। মেহেদি হাসান ফরাইজি নামক ব্যক্তির আবেদনে সকল কার্যক্রম স্থগিত করেন আদালত। আমরা প্রথম দিনের কাজ শেষ করার পরে ৯ তারিখে আমার হাতে আদালতের একটা নির্দেশনা আসে যে আপাতত বালুগুলোই যেন মিশিয়ে দেওয়া না হয়। আমরা আশা করতেছি যেহেতু এটা আমাদের রিজার্ভ হারবাং মৌজার সংরক্ষিত বনের ভিতরের বালু, সেহেতু আদালত বন ও পরিবেশ রক্ষায় আমাদের পক্ষেই
রায়টা দেবেন এবং এই রায় পাওয়ার পরে আমাদের যে চলমান কাজ আপাতত স্থগিত আছে, সেই চলমান কাজ আমরা অব্যাহত রাখবো। রিপোর্টটা দাখিল হলে তখন দেখা যাবে আসলে বালিগুলা গহীন অরণ্যে বনের জমিতে বনভূমিতে মজুত করা হয়েছিল। আমরা আদালতের কাছে আশা রাখবো আদালত বন পরিবেশ রক্ষায় বালিগুলা প্রকৃতিতে মিশিয়ে দেওয়ার কার্যক্রমটা অব্যাহত রাখার রায় দিবেন। বন ও বাস্তুতন্ত্র রক্ষায় সকলের সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বসুন্ধরা কিংস। 22 মে ময়মনসিংহে বসুন্ধরা কিংস মোহামেডান ফাইনাল।